এককবিহীন রাশি কাকে বলে বল দেখি? এমন কিছু রাশির নাম বল যে যাদের কোনো একক নেই। এককবিহীন মানে কি কোনো একক থাকবে না। হ্যাঁ, কোন ঘনকোণ এদের একক নেই? আরে কোন ঘনকোণ এদের একক নেই? এককবিহীন মানে কি কোনো একক নেই। কি বললাম বোঝা গেল? এককবিহীন মানে কোনো একক থাকবে না। একক মানে কোনগুলো? আর যে রাশির যে একক হয়, দৈর্ঘ্যের একক কি হতে পারে? মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, ভরের একক কিলোগ্রাম হতে পারে, গ্রাম হতে পারে, তাই তো? সারাটা একটু হালকা করে নাম নিয়ে দিলে। ঠিক আছে। এই কোন ঘনকোণ, এই শোনে রে, আগের দিন বলেছিলাম কোন ঘনকোণ, এগুলো সব এক একটা কি ভৌত রাশি, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা, এই কোন ঘনকোণ এগুলো কি এক একটা রাশি, ঠিক আছে? এদের একক আছে কিন্তু, বুঝতে পারলি? এদের একক আছে। কোন সমান সমান কি মানে কোনটা আমরা কি করে পাই? কোন হলো, দেখবি অঙ্কে এরকম একটা ফর্মুলা করেছি, S = R থিটা। কি বললাম বোঝা গেল? অঙ্কে এরকম একটা ফর্মুলা ছিল, S = R থিটা। এই S মানে হচ্ছে বৃত্তচাপ, আর R মানে হচ্ছে ব্যাসার্ধ। বুঝতে পেরেছিস? এই কোন মানে কোন, তাহলে কোন পেতে গেলে আমার কি করতে হবে? বৃত্তচাপ জানতে হবে, আর কি জানতে হবে? ব্যাসার্ধ জানতে হবে। এই দুটো নিয়েই কি হবে? কোন তৈরি হবে। তাহলে কোন সমান সমান কি? বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ মানে কি? সেটা একটা কি দৈর্ঘ্য বোঝায়। বৃত্তচাপ মানে কি? সেটাও একটা দৈর্ঘ্য বোঝায়। তাহলে উপরে কি হচ্ছে? দৈর্ঘ্য। নিচেও কি হচ্ছে? দৈর্ঘ্য। কি বললাম বোঝা গেল? তাহলে উপর দুটো, তাহলে উপর নিচে কি হচ্ছে? একই রাশি হচ্ছে না? তাহলে একই রাশি হলে তাদের এককও কি হবে? উপর নিচে একই রাশি হলে তাদের এককও কি হবে? একই হবে, তাই তো? বৃত্তচাপ মানে কোনটা বোঝায়? মনে কর, এটা একটা বৃত্ত, ঠিক আছে? এই ভালো করে দেখবি, বৃত্তের একটা কি থাকে? কেন্দ্র থাকে। তাহলে কেন্দ্র পর্যন্ত এটাকে আমরা কি বলি? পরিধি বলি। এটাকে কি বলা হয়? পরিধি। এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই দূরত্বটাকে আমরা কি বলি? ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাকে আমরা কি বলি? ব্যাসার্ধ। কি বললাম বোঝা গেল? আর বৃত্তচাপ কোনটা? মনে কর এখান থেকে এই পর্যন্ত নেওয়া হলো, তাহলে এখান থেকে এই যে এই পর্যন্ত এই দৈর্ঘ্যটাকেই আমরা কি বলবো? এই দেখো, ওর দিকে তাকিয়ে আছে। এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটাকে আমরা কি বলবো? বৃত্তচাপ। আর এখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় কি? বৃত্তের কেন্দ্র, সেন্টার বলা হয়। তাহলে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটা হচ্ছে কি? পরিধি। এইটাকে বলা হয় কি? বৃত্তের পরিধি। তাহলে এই পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বটাকে কি বলবো? ব্যাসার্ধ। আর এখান থেকে এইটুকু যদি আমি ধরি, সেটাকে আমি কি বলবো? মানে বৃত্তচাপ। বৃত্তচাপকে S দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? তাহলে এই বৃত্তচাপটা কেন্দ্রে যে কোণটা তৈরি করবে সেটাকে কি বলবো? সেটাকেই আমরা কি বলি? কোণ বলি। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এই বৃত্তচাপটা কেন্দ্রে একটা কি করবে? কোণ তৈরি করবে। তাহলে কোণ সমান সমান তাহলে কি হলো? বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। তাহলে এখানে তোকে মনে রাখতে হবে, একক বিহীন মানে কি? কোনো একক থাকবে না। তাহলে একক কখন থাকবে না? যখন উপরের রাশি যা হবে নিচের রাশি যদি তাই হয়। উপরের রাশি আর নিচের রাশি যদি একই হয়, তাহলে একই রাশি হলে তাদের উপর নিচে একক কি হবে? একই হবে। তাহলে একক কি হবে?
কেটে যাবে, কেটে গেলে আর একক কোনো থাকবে না। তাহলে বৃত্তচাপ মানে সেটা একটা দৈর্ঘ্য হচ্ছে, মানে এখান থেকে এই পর্যন্ত এটাকে বলে বৃত্তচাপ। আমি এখান থেকে এইটুকু ধরলাম, তাহলে এটা একটা কি বোঝাচ্ছে? দৈর্ঘ্য। এখান থেকে এই পর্যন্ত এটা কি? এটা তো ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে উপরে একটা দৈর্ঘ্য, নিচে একটা কি বোঝাচ্ছে? দৈর্ঘ্য। তাহলে উপরের রাশি আর নিচের রাশি কি সমান? রাশি একই হলে তাদের একক গুলো কি হবে? একই হবে। ওই জন্য কোণের কোনো একক হওয়া উচিত ছিল না, তাই তো? কিন্তু কোণের একক আছে। কিছু ব্যতিক্রম মনে রাখতে হবে। কোণ আর ঘনকোণ। কোণের একক হচ্ছে রেডিয়ান, ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। কি বললাম বোঝা? কোণের একক তাহলে থাকা উচিত নয় তো, কিন্তু কোণের একক আছে। কোণের একক কি হবে? রেডিয়ান, আর ঘনকোণের একক স্টেরেডিয়ান। কাদের একক নেই? দেখ ওখানে দেওয়া আছে পারমাণবিক ভর। পেজ 3 খুলবি, এটা গত ক্লাসে হয়েছিল, আলোচনা আমি করেছিলাম মঙ্গলবার, এটা আলোচনা আমি করেছিলাম। পারমাণবিক ভর, বইটা ভালো করে দেখবি সবাই। এবারে দেখ, তাহলে মনে রাখবি দুটো ব্যতিক্রম মনে রাখবি, ঠিক আছে? কোণ ঘনকোণ এদের একক আছে, ঠিক আছে, কিন্তু একক কাদের নেই? যেমন ওই দেওয়া আছে পারমাণবিক ভর, মৌলের পারমাণবিক ভর, আণবিক ভর, বিকৃতি, ঠিক আছে, এদের কোনো একক নেই। কেন বলতো? ওই যে পারমাণবিক ভরের কোনো একক নেই, পারমাণবিক ভরের কোনো একক নেই। কেন একক নেই? পারমাণবিক ভর সমান সমান দেখ কি দেওয়া আছে, মৌলের একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর, আর একটা হচ্ছে C12 কার্বন পরমাণুর ভরের 1/12 অংশ। কোন মৌলের পারমাণবিক ভর যদি আমি বের করতে যদি চাই, সেই মৌলের একটা পরমাণুর ভর সেটা উপরে, ঠিক আছে, আর নিচে কি হবে? একটা C12 সি মানে কি? কার্বন। সি মানে কি? তাহলে একটা C12 কার্বন পরমাণুর ভরের 1/12 অংশ, মানে একটা C12 কার্বন পরমাণুর ভর যা পাবো তার সঙ্গে 1/12 গুণ করে কাটাকুটি করে যেটা যে ভরটা পাবো, তাহলে উপরেও একটা ভর হচ্ছে, নিচেও কি হচ্ছে? ভর হচ্ছে। তাহলে উপরে ভর নিচেও ভর, তার মানে কি একই রাশি। ভরটা কি? একটা তো রাশি, ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। তাহলে উপরে ভর, ভরের একক কি হয়? এসআই একক কি হয়? কেজি। তাহলে উপরে যদি কেজি হয়, নিচেও কি হবে? কেজি হবে। কিংবা সিজিএস একক উপরে গ্রাম হলে নিচে কি হবে? গ্রাম। তাহলে গ্রাম গ্রাম কি হবে? কেটে যাবে। কি বললাম বোঝা গেল? উপরে কোনোদিন ওই রকম হয় না। উপরে যা হবে, উপরে এসআই একক, উপরে সিজিএস নিলে নিচেও সিজিএস নিতে হবে। দুটো পদ্ধতিতে একক আছে, একটা এসআই আর একটা সিজিএস। উপরে সিজিএস নিলে নিচেও সিজিএস নিতে হবে। অনুপাতের অঙ্ক করেছিস তো? অনুপাত করেছিস তো অঙ্কে? অনুপাতে কি ছিল? মনে কর A:B। A:B এটাকে AB বাই লিখতে পারি তো? AB বা A/B টাকে আমি A:B লিখতে পারি। তাহলে অনুপাতের, এরকম অনুপাতের আকারে কখন লিখতে পারবো? যাদের কি হবে? একই রাশি হবে। মনে কর একটা আছে টাকা আর একটা আছে পয়সা, তখন কি করতে হবে? টাকাটাকে পয়সায় পরিণত করতে হবে। একই নিয়ে তবে আমি অনুপাতে লিখতে পারবো। কি বললাম বোঝা গেল? ঠিক একই রকম ভাবে আপেক্ষিক গুরুত্ব, দেখ আপেক্ষিক গুরুত্ব সমান সমান কি বলেছে? দেখ বইটা দেখ, বইটা দেখ ভালো করে। আপেক্ষিক গুরুত্ব সমান সমান বলেছে, দেখ আপেক্ষিক গুরুত্ব কি বলেছে? কঠিন বা তরলের আপেক্ষিক গুরুত্ব, ঠিক আছে? আপেক্ষিক গুরুত্ব কঠিনের হতে পারে, আবার তরলে হতে পারে। যেমন মনে কর তরল মানে কি? জল, ঠিক আছে, একটা উদাহরণ। তাহলে আপেক্ষিক গুরুত্ব কঠিনেরও হতে পারে, আবার জলেরও হতে। আপেক্ষিক গুরুত্বকে আমরা এস দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? তাহলে আপেক্ষিক গুরুত্ব সমান সমান কি? ওই পদার্থের কোনো বস্তুর ভর বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই বস্তুর সম আয়তন বিশুদ্ধ জলের ভর। তার মানে উপরে একটা জিনিস দেখ, উপরে কি ভর আছে, নিচেও কি আছে? ভর আছে।
তার মানে উপরে ভরের একক যদি আমি উপরে ভরের একক যে পদ্ধতিতে নেব, এসআই পদ্ধতি, সিজিএস পদ্ধতি, নিচেও কি সেই পদ্ধতিতে নিতে হবে। তাহলে উপরে গ্রাম হলে নিচেও কি হবে, গ্রাম হবে। তাহলে গ্রাম গ্রাম যদি আমি কেটে দিই, তার মানে কোনো একক থাকবে। তাহলে এইরকম ভাবে এই যে আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক ভর, আণবিক ভর, ঠিক আছে, ওই বিকৃতি, এগুলোর কোনো একক থাকে না। একক দেখ, এবারে দুটো ব্যতিক্রম যেটা দেওয়া আছে, একটা হচ্ছে কোণ আর একটা ঘন কোণ, বুঝতে পারলি? একটা কোণ আর একটা ঘন কোণ ওই জিনের ওপর মধ্যে আছে, ঠিক আছে। ওই দুটো ব্যতিক্রম মনে রাখতে হবে যে ওদের একক আছে। সমজাতীয় রাশির অনুপাত হলেও ওদের একক আছে। দেখ, তাহলে কোণের ক্ষেত্রে বললাম কি বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। তাহলে বৃত্তচাপ মানে কি, সেটা একটা কি দৈর্ঘ্য, ব্যাসার্ধ সেটা একটা কি দৈর্ঘ্য। দুটো সমজাতীয় রাশির অনুপাত, কিন্তু ওদের একক আছে। কিন্তু সমজাতীয় রাশির অনুপাত হলে তাদের কোনো একক থাকবে না। ওগুলো ওই দুটো হচ্ছে ব্যতিক্রম। ঘন কোণ সমান সমান কি, ক্ষেত্রফল বাই দূরত্বের বর্গ, ক্ষেত্রফল বাই দূরত্বের বর্গ। তাহলে ক্ষেত্রফল মানে আমরা কি জানি, ক্ষেত্রফল মানে আমরা কি জানি, মনে কর ক্ষেত্রফল, অঙ্কে তো ক্ষেত্রফল মানে সমান সমান কি ছিল, বাহু স্কয়ার। বাহু স্কয়ার মনে কর কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাই তো। তাহলে বাহু মানে কি, সেটা একটা কি দৈর্ঘ্য বোঝায়। তো কি বললাম, বোঝা গেল? তার মানে কি হয়ে যাচ্ছে, দৈর্ঘ্য স্কয়ার হয়ে যাচ্ছে। আর এখানে দূরত্বের বর্গ মানে কি, সেটা দূরত্বের বর্গ মানে কি দূরত্বের স্কয়ার। দূরত্ব যা, দৈর্ঘ্য কি তাই। তার মানে উপরেও যা হচ্ছে, নিচেও তাই হচ্ছে। কি বললাম, বোঝা গেল? উপরেও দৈর্ঘ্যের স্কয়ার, নিচেও দৈর্ঘ্যের স্কয়ার, মানে সমজাতীয় রাশির বর্গ, সমজাতীয় রাশির বর্গ। ওই জন্য ঘনকোণের কি নরমালি তাহলে অন্য এদের মতোই একক থাকা উচিত ছিল না, কিন্তু এদের একক আছে। ব্যতিক্রম তোকে মনে রাখতে হবে। কি বললাম, বোঝা গেল? এখানে একটা জিনিস মনে রাখবি, এই যে ভৌত রাশি, অনেক ভৌত রাশি আমরা জেনেছি, তাই তো। একটা ভৌত রাশি, এই যেমন মনে কর আয়তন, অঙ্কে আমরা আয়তন কিভাবে বের করেছিলাম, এই যেমন মনে কর এই যে ঘরটার আয়তন, ঘরটার আয়তন মানে কি, এই যতটুকু শূন্যস্থান ঘরের মধ্যে, এটাকেই বোঝায় কি ঘরের আয়তন। এই যতটুকু শূন্যস্থান, এটাকেই বোঝায় ঘরের আয়তন। তাহলে আয়তন বের করতে গেলে আমরা কি করি, অঙ্কে দৈর্ঘ্য, ঘরের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা তিনটে গুণ করলে কি হয়, আয়তন হয়। এই বুঝতে পারছিস, একটা ঘরের আয়তন বের করতে গেলে ঘরের দৈর্ঘ্য, প্রস্থ আর কি উচ্চতা তিনটে গুণ করতে হয়। বোঝা গেল? এবারে দেখ, ঘরের দৈর্ঘ্য মানে কি, প্রস্থ মানে কোনটা, এই যে দৈর্ঘ্য প্রস্থ এগুলো একটা কি শব্দ, আলাদা আলাদা শব্দ, কিন্তু দৈর্ঘ্য মানে কি বোঝায়। এই যেমন মনে কর এই ঘরের দৈর্ঘ্য মানে কি, কোনটাকে বোঝায়, কোনটাকে দৈর্ঘ্য বলবো, এই ঘরের কোন দিকটাকে দৈর্ঘ্য বলবো আর কোন দিকটাকে প্রস্থ বলবো। হ্যাঁ, এটাকে বলবো দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, আর এইটা প্রস্থ। মানে কি, যেটা আমরা নর্মালি এরকম ভাবে মনে রাখতে পারি, যেটা লম্বায় বড় হবে সেটাকে বলবো দৈর্ঘ্য, আর যেটা লম্বায় ছোট হবে সেটাকে কি। তার মানে দেখ, দুটোই কিন্তু দৈর্ঘ্য, যেটা দৈর্ঘ্যে ছোট হচ্ছে সেটাকে আমি প্রস্থ বলে দিচ্ছি। কি বললাম, বোঝা গেল? দেখ, উচ্চতা এই নিচ থেকে একদম এই সিলিং পর্যন্ত, এটাকে আমি কি বলবো, উচ্চতা বলবো। তাহলে উচ্চতা মানে কি, সেটাও একটা কি দৈর্ঘ্য হয়ে যাচ্ছে। তার মানে ক্ষেত্রফল মানে আমি কি বলতে পারি, এখানে দৈর্ঘ্যের কিউব বলতে পারি। দৈর্ঘ্যটা দৈর্ঘ্যই থাকছে, প্রস্থও দৈর্ঘ্য হয়ে যাচ্ছে, উচ্চতাও কি হয়ে যাচ্ছে দৈর্ঘ্য, তার মানে কি দৈর্ঘ্যের কিউব বলতে পারি, তাই তো। আর ক্ষেত্রফলের ক্ষেত্রে কি বলবো, প্রস্থের জায়গায় যদি আমি দৈর্ঘ্য যদি লিখি, দৈর্ঘ্যটা দৈর্ঘ্যই আছে। কি বললাম, বোঝা গেল? এই বুঝতে পারছিস নাকি? তাহলে ক্ষেত্রফল সমান সমান আমরা অঙ্কে কি করতাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করতাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে ক্ষেত্রফল বের করতাম। এটা কার ক্ষেত্রে, কোনো আয়তাকার চিত্রে, কোনো আয়তাকার কোনো ঘরের ক্ষেত্রে, সেখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করতাম। এই প্রস্থটা যদি দৈর্ঘ্য যদি ভেবে নিই, তার মানে কি হবে, ক্ষেত্রফল মানে আমরা এখানে কি মনে রাখতে হবে, দৈর্ঘ্য স্কয়ার, বা দৈর্ঘ্যটাকে আবার কি বলতে পারি, দূরত্ব বলতে পারি। এই প্রস্থটাকে যদি আমি দৈর্ঘ্য যদি ভেবে নিই, তাহলে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য যদি গুণ হয়ে যায়, এটাকে যদি আমি দৈর্ঘ্য যদি ভেবে নিই,
তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণ করলে কি হবে? দৈর্ঘ্য স্কয়ার হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফল সমান সমান তাহলে কি হচ্ছে? দৈর্ঘ্য স্কয়ার। ঠিক একই রকম ভাবে আয়তন সমান সমান কি হয়ে যাবে? সেখানে প্রস্থটাকে দৈর্ঘ্য, উচ্চতাটাকেও দৈর্ঘ্য যদি ভেবে নিই, তার মানে কি হবে? দৈর্ঘ্যের কিউব হয়ে যাবে। কি বললাম বোঝা গেল? বুঝতে পেরেছিস? এবারে দেখ, এই যে ক্ষেত্রফল রাশিটাকে, শোন, এই ক্ষেত্রফলটাকে আমরা তাহলে কি বলবো বল দেখি? স্কেলার রাশি বলবো না ভেক্টর রাশি বলবো? কি বলতে পারিস দেখবো। এই ক্ষেত্রফলটাকে আমরা স্কেলার রাশি বলবো না ভেক্টর রাশি বলবো? স্কেলার রাশি। স্কেলার রাশি মানে কি? সেখানে কি থাকবে? শুধুমাত্র মান থাকবে। স্কেলার রাশি মানে সেখানে শুধুমাত্র কি থাকবে? মান থাকবে, তাই তো? আর ভেক্টর রাশি মানে, ভেক্টর রাশি মানে সেখানে কি বোঝায়? মান থাকবে আবার অভিমুখ থাকবে। মান মানে কি জিনিসটা বল দেখি, আমার একটা উদাহরণ দিয়ে বল। যে মান মানে ফিজিক্যাল সায়েন্সে মানে আমরা এই যে যেমন মনে করে যে দোকানে গেলাম, কিছু কিনতে গেলাম, কি বলা, অনেক কিছু ব্যাপার আছে, তাই তো? মনে করে 1 কেজি আরো অনেক কিছু কিনতে পারি, বোঝা গেল? তাহলে মনে করে 1 কেজি চিনি কিনলাম, তাহলে এই যে 1 কেজি, তাহলে একটা হচ্ছে কি সংখ্যা, আর কেজিটা কি? কেজি, গ্রাম, এগুলোকে কি বলবো? একক বলবো। তাহলে পুরোটাই কি বোঝায়? একটা ভৌত রাশির মান বোঝায়। কি বললাম বোঝা গেল? তাহলে সংখ্যা আর একক দুটো নিয়েই একটা ভৌত রাশির মান তৈরি হচ্ছে। কি বললাম বোঝা গেল? ক্ষেত্রফল হচ্ছে একটা, মনে রাখবি, ক্ষেত্রফল হচ্ছে একটা ভেক্টর রাশি। ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি, ক্ষেত্রফলের একটা মান আছে। ক্ষেত্রফল মানে কি? মনে কর 40 অঙ্কে আমরা কি করতাম? 40 বর্গমিটার, এরকম করতাম তো, 40 বর্গমিটার, বা 40 মনে কর বর্গ সেন্টিমিটার, এরকম তো বের করতাম। তাহলে বর্গটা কেন বলতো? দৈর্ঘ্যের একক কি হতে পারে? এসআই একক মিটার, সিজিএস একক সেন্টিমিটার। এবার বর্গটা কেন হচ্ছে? বর্গ তো লিখতাম, ক্ষেত্রফল মানে বর্গ লিখতাম। এই যে স্কয়ারটার জন্যই স্কয়ারটাকেই বাংলায় কি বলে? বর্গ। কি বললাম বোঝা গেল? বুঝতে পেরেছিস? এই স্কয়ারটাকেই বাংলায় কি বলবো? জিনিসটা ক্লিয়ার? ওই জন্য আমরা কি করতাম? ক্ষেত্রফল বের করে যে সংখ্যাটা পেতাম তার পাশে কি লিখতাম? বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল মনে রাখবি, ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি, কিন্তু আয়তনটা একটা কিন্তু স্কেলার রাশি। আয়তন কিন্তু একটা স্কেলার রাশি। এগুলো সব লিখে নে। এই পেজ 4 নম্বর পেজ খোল দেখি। 4 নম্বর পেজ খুলেছিস? দেখ ওখানে প্রমাণ দৈর্ঘ্য, এসআই ও সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি হবে? মিটার এবং সেন্টিমিটার। মানে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, ঠিক আছে? এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, আর সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার। মিটারটাকে শর্টে আমরা কি লিখতে পারি? এম। সেন্টিমিটারকে শর্টে কি লিখবো? সিএম। সেন্টিমিটারের সি, সেন্টির সি, মিটারের এম। বোঝা গেল? এইগুলো মনে রাখবি। তাহলে দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার, সিজিএস একক সেন্টিমিটার। এবার তারপরে চলে যা প্রমাণ মিটারের সংজ্ঞা। ওই যে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স এর দপ্তরে 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি বা 273 কেলভিন উষ্ণতায় সংরক্ষিত প্ল্যাটিনাম ইরিডিয়াম মিশ্রিত সংকর ধাতু তৈরির একটি দণ্ডের ওপর দুটি নির্দিষ্ট দাগের মধ্যবর্তী দূরত্বটাকে আমরা কি বলবো? প্রমাণ মিটার বা 1 মিটার। ওই যে প্রমাণ মিটারের সংজ্ঞা, বুঝতে পেরেছিস? ওই ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স, ওখান থেকে
ওই প্রমাণ মিটার বা 1 মিটার বলে ওই পর্যন্ত করবি। এই দাগ মারছিস? হ্যাঁ, তারপরে দেখ প্রমাণ মিটারের আধুনিক সংজ্ঞা ওই 1 নম্বর 2 নম্বর করে দেওয়া আছে। বোঝা গেল? তাহলে প্রমাণ মিটারে শুনে নে, যদি প্রশ্নে উল্লেখ করা থাকে প্রমাণ মিটার কাকে বলে বা 1 মিটার কাকে বলে, তাহলে উপরের ওই সংজ্ঞাটা, ঠিক আছে? বুঝতে পেরেছিস? এখানে একটা ওই যে প্রমাণ মিটারের সংজ্ঞা এখানে একটা জিনিস বলেছে যে ওই যে টেম্পারেচারের মানটা কিরকম বলেছে বলতো? টেম্পারেচারের মানটা কিরকম বলছে? 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। এই শুনতে পাচ্ছিস? টেম্পারেচারের মানটা কিরকম বলেছে? 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। আর আরেকটা জিনিস দেখ, ওখানে যে সংকর ধাতু যেটা বলেছে সেই সংকর ধাতুটার নামটা মনে রাখবি। প্ল্যাটিনাম ইরিডিয়ামের মিশ্রিত সংকর ধাতু, এই সংকর ধাতুটার নাম মনে রাখবি। বুঝতে পেরেছিস? প্ল্যাটিনাম ইরিডিয়ামের সংকর ধাতু। বুঝতে পেরেছিস? সংকর মানে কি? এই সংকর মানে কি? দুটো ধাতুর মিশ্রণ, ঠিক আছে? তাহলে এখানে মনে রাখবি ওই যে প্রমাণ মিটারের সংজ্ঞায় টেম্পারেচারের মানটা কেমন? 0 ডিগ্রি সেলসিয়াস, মানে সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস, আর কেলভিন স্কেলে কত হবে? 273 কেলভিন। আর এখানে যে সংকর ধাতু যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্ল্যাটিনাম ও ইরিডিয়ামের মিশ্রিত সংকর ধাতু। বুঝতে পেরেছিস? এবার দেখ প্রমাণ সময়ের মধ্যে চলে আয়। প্রমাণ সময়ের মধ্যে প্রমাণ সময়ের দেখ সময়ের এসআই ও সিজিএস পদ্ধতিতে প্রমাণ সময়ের একক কি? সবসময় মনে রাখবি, এসআই পদ্ধতিতে সময়ের একক আর সিজিএস পদ্ধতিতে সময়ের একক সবসময় কি হবে? সেকেন্ড হবে। ওই 1 সেকেন্ড কাকে বলে দাগমার? 1 সেকেন্ড গড় সৌরদিনের ওই যেটা বলেছে 1 সেকেন্ড কাকে বলে? এই খুঁজে পেয়েছিস? 1 সেকেন্ড কাকে বলে? তারপরে সেকেন্ডের আধুনিক সংজ্ঞা, 1 সেকেন্ড সমান সমান ওই 1/86,400 ইন্টু গড় সৌরদিন। আর সেকেন্ডের আধুনিক সংজ্ঞা করে রাখবি। এগুলো একটু বই থেকে একটু পড়ে নিবি। এই জেনে রাখার মধ্যে দেখ সৌরদিন কাকে বলে, গড় সৌরদিন কাকে বলে, ওগুলো করবি। ওই সেক হলো সময়ের ক্ষুদ্রতম একক। বুঝতে পারলি? সেক হলো সময়ের ক্ষুদ্রতম। জেনে রাখার মধ্যে দেখ সৌরদিন, গড় সৌরদিন, সেক হলো সময়ের ক্ষুদ্রতম একক। 1 সেক ইকুয়াল টু 10⁻⁻8 সেকেন্ড। তারপরে দেখ প্রমাণ ভর, তাহলে ভরের এসআই একক কি? এই ভরের এসআই একক কি? কিলোগ্রাম বা বলতে পারি কেজি। আর সিজিএস একক গ্রাম। তাহলে ভরের এসআই একক হচ্ছে কেজি বা কিলোগ্রাম, সিজিএস একক গ্রাম। বোঝা গেল? দেখ প্রমাণ কিলোগ্রামের এই দুটো করে সংজ্ঞা। এই তাহলে 1 কিলোগ্রামের প্রথমে যে সংজ্ঞাটা আছে ওটা দেখবি, তারপরে ওই যে প্রমাণ কিলোগ্রামের আধুনিক যে সংজ্ঞা দুটো দেওয়া আছে, দুটো করবি। এই বোঝা গেল?
প্রমাণ গ্রাম কাকে বলে? প্রমাণ গ্রাম কাকে বলে? এই দেখ তারপরে চলে যাচ্ছি। এই 6 পেজ খোল, 6 পেজ। এই কথা বলিস না, কথা বলিস না, কথা বললে গন্ডগোল হয়ে যাবে। 6 নম্বর পেজ খোল। দেখ ক্ষেত্রফলের একক। এই তাহলে এই জায়গাটা দেখ, তাহলে ক্ষেত্রফল সমান সমান কি বললাম? দৈর্ঘ্যের স্কয়ার। এই জায়গাটা দেখবি বোর্ডের এই জায়গাটা, তারপরে দাগ মারবি। এইগুলো মনে রাখবি। ক্ষেত্রফল মানে কি মনে রাখতে বললাম? দৈর্ঘ্যের স্কয়ার বা দূরত্বের স্কয়ার। দৈর্ঘ্যের এসআই একক কি? মিটার। সিজিএস একক কি? সেন্টিমিটার। তাহলে যদি বলে ক্ষেত্রফলের এসআই একক কি হবে, তাহলে দেখ, তাহলে এখানে এই দৈর্ঘ্যের জন্য কি হবে? একটা দৈর্ঘ্যের জন্য একটা মিটার হবে, আর একটা দৈর্ঘ্যের জন্য আরেকটা মিটার হবে। তার মানে কি হবে? এম স্কয়ার। তাহলে দৈর্ঘ্য ক্ষেত্রফলের এসআই একক কি হচ্ছে? ক্ষেত্রফলের এসআই একক কি? মিটার স্কয়ার। ঠিক আছে? তাহলে মিটার স্কয়ারটাকে আমরা কি বাংলায় কি লিখতাম? বর্গ মিটার। ঠিক আছে? মিটার স্কয়ারটাকে বাংলায় আমরা কি লিখতাম? বর্গ মিটার লিখতাম। ক্ষেত্রফলটাকে বর্গ মিটার, সেই বর্গ সেন্টিমিটার এরকম লিখতাম তো। আর যদি বলে ক্ষেত্রফলের এটা সিজিএস একক কি হবে, তাহলে দৈর্ঘ্যের সিজিএস একক কি? সেন্টিমিটার। তাহলে এখানে দুটো দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য স্কয়ার মানে কি? দুটো দৈর্ঘ্য, তো তার মানে কি হবে? সেন্টিমিটার স্কয়ার। বোঝা গেল? এই দেখ পরীক্ষার সময় যদি এইরকম দেয়, কই কে বলতে পারিস? দেখবো। মনে কর 1 মিটার স্কয়ার ইকুয়াল টু কত সেন্টিমিটার স্কয়ার, এরকম বের করতে বললো। তাহলে এখানে কত, সংখ্যাটা কত হবে? কে বলতে পারবি? বল দেখি। এটা মনে কর এরকম একটা পরীক্ষায় দিল, বল দেখি কে বলতে পারবি। 1 মিটার স্কয়ার ইকুয়াল টু কত সেন্টিমিটার স্কয়ার, বলতে পারবি? দেখ দেখে নিয়েছিস নাকি? দেখ কি করে হচ্ছে, দেখে নে। 1 মিটার স্কয়ার মানে মনে রাখবি, এই মিটার স্কয়ার মানে কি? আমি মিটারটাকে কি করতে পারি? এম ইন্টু কি করতে পারি? এম করতে পারি। এটাকে আমি ভেঙে লিখলাম। এবারে মর, তাহলে দুটো দৈর্ঘ্য আছে তো, তাহলে কোন একটা রাশি শুধুমাত্র একক তো থাকে না, তাহলে এককের আগে কে থাকে? সংখ্যা থাকে। কোন ভৌত রাশির শুধুমাত্র তো একক থাকে না, এককটা কি থাকে? পরে থাকে, সংখ্যাটা আগে থাকে। তাহলে এখানে দেখ, এটা পুরোটা মনে কর এই 1 মিটার স্কয়ারটা, এটা পুরোটাকে মনে কর একটা ক্ষেত্রফলের মান। 1 মিটার স্কয়ারটাকে পুরোটাকে ভাব একটা ক্ষেত্রফলের মান। তাহলে মিটার স্কয়ার মানে কি? দুটো মিটার গুণ করলে মিটার স্কয়ার হচ্ছে। আর 1 মানে কি? দুটো দৈর্ঘ্যের মান যদি 1 হয়, তবেই তো 1 গুণ করলে 1 হবে। জিনিসটা ক্লিয়ার? বুঝতে পেরেছিস? এই পুরোটাকে আমরা কি বলবো? এটাকে ভাব একটা ক্ষেত্রফলের মান। কোন ভৌত রাশির মান কি করে তৈরি হয়? সংখ্যা, একক দুটো নিয়েই একটা ভৌত রাশির মান তৈরি হয়। ঠিক আছে? তাহলে ক্ষেত্রফল মানে আমি কি মনে রাখতে বলেছি? দৈর্ঘ্যের স্কয়ার, তাই তো? দৈর্ঘ্যের স্কয়ার মানে কি? সেখানে দৈর্ঘ্য দুটো আছে, তাহলে একটা দৈর্ঘ্যের মান হচ্ছে 1 মিটার, আর একটা দৈর্ঘ্যের মান হলো 1 মিটার। ওই জন্য তো এম গুণ করলে এম স্কয়ার হচ্ছে, আর 1 গুণ করলে কি হচ্ছে? 1 হচ্ছে। তাহলে আমার কিসে পরিণত করতে হবে? সেন্টিমিটার। মিটার থেকে কিসে নিয়ে যেতে হবে? সেন্টিমিটারে। তাহলে দেখ 1 মিটার মানে কত সেন্টিমিটার? মিটারের পরে ডেসিমিটার, সেন্টিমিটার মানে কত হচ্ছে? 100। 1 মিটার মানে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তো তাহলে 100 মানে আমি বলতে পারি কি? 10 স্কয়ার। 10 স্কয়ার কি? সেমি। এটাও যদি আমি সেন্টিমিটারে প্রকাশ করি, তার মানে কি হবে? 10 স্কয়ার সেমি। কি বললাম বুঝতে পেরেছিস? এবারে দেখ এটাকে আমি কি লিখতে পারি? এই দেখে নে, তোরা এখন কি তোদের সূচক টুচক জানিস তো? তাহলে দেখ এই সেন্টিমিটার গুণ করলে কি হবে? এবার একটা জিনিস মনে রাখতে হবে, যে সংখ্যা যেমন গুণ হবে,
একক একক ওরকম কি হয়, গুণ হয়ে যায়, তাই তো? একক একক ওরকম কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে কি হবে, সেন্টিমিটার স্কয়ার হয়ে যাচ্ছে। আর দেখ এখানে তাহলে পড়ে রয়েছে কি, এই 10 স্কয়ার আর এই কি 10 স্কয়ার, তার মানে কি হবে 10 স্কয়ার তার কি হবে হোল স্কয়ার, লিখতে পারি তো, দুটো তো 10 স্কয়ার, তার মানে কি হয়ে যায় 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার স্কয়ার। তার মানে এখানে কত হবে 10 টু দি পাওয়ার 4। কি বললাম বোঝা গেল, বুঝতে পারলি? এই বুঝতে পেরেছিস? 1000 মানে কি 10 কিউব। কি বললাম বোঝা গেল? 1000 মানে 10 কিউব। এই ওখান থেকে তাহলে মনে রাখবি এইরকম ভাবে, এই 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 জায়গাগুলো কিন্তু মনে রাখবি, এই গঠনগুলো তুই মনে রাখবি। কি বললাম বোঝা গেল? সব ভৌত রাশির এরকম ভাবে একক, সব ভৌত রাশির একক মাত্রা মুখস্থ করা সম্ভব নয়, তাদের গঠনগুলো কিন্তু মনে রাখতে হবে। কি বলা, প্রত্যেকটা গঠন আমি খাতায় এর আগে আমি সব লিখে দিয়েছি, ওদের খাতায় আছে, নিয়ে নিবি। কোন স্কুলে পড়িস? এই শিবপুরে? হ্যাঁ হ্যাঁ। এই তাহলে আয়তনের একক, এই তাহলে বল দেখি, তোরা দুজনের মধ্যে যে কোনো যার বলবো সেই বলবি। এই এখানে তাহলে আয়তন মানে মনে রাখবি দৈর্ঘ্যের কিউব, ঠিক আছে? যদি বলে এই আয়তন মানে মনে রাখবি, তাহলে এই গঠনগুলো মনে রাখতে হবে। কিন্তু গঠন তো যদি মনে থাকে, গঠনের উপর ভিত্তি করে তুই দুটো পদ্ধতিতে একক তুই বের করতে পারবি। কি বললাম বোঝা গেল? আর মাত্রাও তুই বের করতে পারবি। তাহলে এখানে যদি বলা হয় আয়তনের এসআই একক কি হবে, এসআই পদ্ধতিতে আয়তনের একক কি হবে, এসআইতে কি হবে, তাহলে দৈর্ঘ্যের, তাহলে আয়তনের একক বের করতে গেলে শোন, তাহলে আয়তনটা কার নিয়ে তৈরি হচ্ছে, দৈর্ঘ্য, তাই তো? দৈর্ঘ্য বা বলতে পারি কি দূরত্ব, তাহলে দৈর্ঘ্যের এসআই একক কি মিটার, তাহলে কি হবে এম কিউ। তাহলে বাংলায় এটাকে কি বলবো, ঘন মিটার, ঠিক আছে? এম কিউব মানে সেটাকে বাংলায় কি বলবো, ঘন। আর যদি বলে সিজিএস একক কি হবে, এটা হচ্ছে এসআই একক হলো, সিজিএস একক কি হবে সেন্টিমিটার, দৈর্ঘ্যের সিজিএস একক কি, দৈর্ঘ্যের সিজিএস একক কি সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার কিউব। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে সিজিএস, সিজিএস একক। এই বুঝলি জিজান, তোর পাশের জনের নামটা জিজ্ঞাসা করে নে। হ্যাঁ বাচ্চা, ঠিক আছে। এই ক্লাসটা একটু ওরম ভাবে করিস না, সমস্যা করিস। দেখ 1 লিটার, এই তারপরে দেখ 1 লিটারের সংজ্ঞা কি বলছে, দেখ 1 লিটারের সংজ্ঞাটা দাগ মার। এসআই পদ্ধতিতে তরল ও গ্যাসীয় পদার্থের আয়তনের একক হচ্ছে লিটার, ঠিক আছে? এই বুঝতে পেরেছিস? এসআই পদ্ধতিতে তাহলে মনে রাখবি তরল ও গ্যাসীয় পদার্থের একক কি হবে, লিটার। তরল মানে কি, জল, কি বললাম, আর কেরোসিন, এগুলো সব কি লিকুইড বা কি তরল, তাহলে এদের একক কি হবে এসআই পদ্ধতিতে লিটার। গ্যাসীয় পদার্থ যে কোনো গ্যাস, তাদের একক কি হবে এসআই পদ্ধতিতে লিটার।
তাহলে এই জায়গাগুলো কিন্তু মনে রাখবি যে তরল ও গ্যাসীয় পদার্থের এসআই একক হচ্ছে লিটার, আর ওই যে 1 লিটারের সংখ্যাটা দাগমার 4 ডিগ্রি সেলসিয়াস বা 277 কেলভিন উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তনকে কি বলবো? 1 লিটার বলবো। এটা মনে রাখবি যে 4 ডিগ্রি সেলসিয়াস, দেখ উষ্ণতা মাপার 3টে স্কেল, উষ্ণতা মাপার 3টে স্কেল, একটা হচ্ছে সেলসিয়াস, ঠিক আছে, সেলসিয়াস স্কেল, একটা কেলভিন স্কেল, আর একটা ফারেনহাইট স্কেল। উষ্ণতা মাপার বা টেম্পারেচার বা তাপমাত্রা মাপার 3টে স্কেল, একটা সেলসিয়াস স্কেল, একটা কেলভিন স্কেল, আর একটা ফারেনহাইট স্কেল। কি বললাম বোঝা গেল? এই তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, এই 277 কেলভিন উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তনকে কি বলবো? 1 লিটার বলবো। কি বললাম বোঝা গেল? হ্যাঁ, এই তাহলে এখান থেকে ওই যে সম্পর্কগুলো নিজেরা বের করতে পারবি? এই দেখি বের কর, দেখি যদি এরকম দেয়, মনে কর এরকম আছে 1 মিটার কিউব, ঠিক আছে, এটা বের কর দেখি, কে পারিস দেখবো, কে করে দেখবি না। 1 মিটার কিউব থেকে কত সেন্টিমিটার কিউব? 1 মিটার কিউব মানে কত সেন্টিমিটার কিউব? বের কর দেখি, কে পারিস দেখবো। খাতায় করে দেখা, খাতায় করে দেখা। হ্যাঁ, জিশান বড্ড ফাঁকিবা। এই ছোট, তাড়াতাড়ি নেই, তাড়াতাড়ি নেই। ঝপ 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 ঝপ, এই চ্যাপ্টারটা একটু এগিয়ে যাবো, এগিয়ে যাবো। এবার 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 তাড়াতাড়ি চ্যাপ্টার শেষ করতে হবে। দেখা যাক কি হয়। এই তাহলে এই বল দেখি, এই 1 মিটার কিউব এটা কোন ভৌত রাশির মান? 1 মিটার কিউব এই পুরোটা কোন ভৌত রাশির মান? কান দুজনের একদম মানে কি ছিঁড়ে নেবো, বুঝতে পারলি? ছিঁড়ে আর ওই ব্যানারের সঙ্গে ঝুলিয়ে দেবো একদম, বুঝতে পেরেছিস? 1 মিটার কিউব মানে কি? আয়তনের মান, আয়তন। তাহলে 1 মিটার কিউব সেটা একটা আয়তন, আয়তন ভৌত রাশির মান। আয়তনটা একটা কি রাশি? তাহলে আয়তনের মান হচ্ছে এটা, তাই তো? তাহলে দেখ এই মিটার কিউব মানে কি 3টে মিটার গুণ করেই তো মিটার কিউব হয়েছে, 3টে দৈর্ঘ্য, তাহলে 3টে মিটার গুণ করে মিটার হয়েছে। আর 3টে 1 যদি আমি গুণ করি তবেই তো কি হবে? সংখ্যাটা কি হবে? 1 হবে। ক্ষেত্রফল আয়তন মানে কি বললাম? দৈর্ঘ্যের কি কিউব, তো তার মানে কি 3টে দৈর্ঘ্য, তাহলে 3টে দৈর্ঘ্যের সংখ্যাটা কি হবে? 1 1 করে হবে, আর এককটা কি হবে? mm করে হবে। তাহলে 3টে m গুণ করে মিটার কিউব হচ্ছে, 3টে 1 গুণ করলে তবে কি হবে? 1 হবে। তাহলে আমার দেখ প্রত্যেক এই মিটারকে কিসে পরিণত করতে হবে? সেন্টিমিটারে। এই মিটার মানে কত হবে? 10 স্কয়ার সেমি হবে। এটাও কি হবে? 10 স্কয়ার সেমি হবে। এটাও কি হবে? 10 স্কয়ার সেমি হবে। এই হবে তো? প্রত্যেকটা তাহলে কি হচ্ছে? 10 স্কয়ার করে হচ্ছে। তাহলে 3টে সেমি গুণ করলে কি হবে? সেন্টিমিটার, সেন্টিমিটার কিউব। সব জিনিস মুখস্থ করলে হয় না, এগুলো বুঝতে হয়, বুঝে নিলে মেমোরিতে থাকবে। আর মুখস্থের জিনিস ওই ও তোমার অনবরত কি করতে হবে? মুখস্থ করেই যেতে হবে একদম সেই শেষ পর্যন্ত।
তাহলে তিনটে সেমি গুণ করলে কি হবে, সেন্টিমিটার কিউব হবে। আর এখানে তিনটে কি আছে, 10 স্কয়ার আছে, তাহলে এটা কি হবে, হোল কিউব করে দেব। তাহলে 3 দুগুণে কত হয়ে যাচ্ছে, 10 টু দি পাওয়ার 6। তাহলে এখানে কত হবে, 10 টু দি পাওয়ার 6। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ, না ঠিক অঙ্ক করে দেখাতে হবে। ও ঠিক আছে। এই হলো, এই এই পর্যন্ত হয়েছে। এবারে ঘনত্বের একক, এই ঘনত্বের একক কি বলেছে, ঘনত্বের একক, ঘনত্ব, ঘনত্ব একটা কি রাশি। তাহলে ঘনত্ব মানে আমরা কি জানি, এইগুলো মুখস্থ করতে বলেছিলাম তো। ঘনত্ব মানে কি জানি, ভর বাই, ঘনত্ব মানে কি, ভর বাই কি আয়তন। আর তাহলে ঘনত্ব সমান সমান আমরা কি লিখতে পারি, ভর বাই, ভর আর আয়তন দুটো নিয়ে কি হবে, ঘনত্ব তৈরি হবে। মনে কর আমরা ওই যে জলের বোতলে জল রাখি না, তাহলে জলের বোতলের ভিতরে একটা কি আছে, আয়তন আছে। জলের বোতলের ভিতরে একটা কি থাকে, বোতলের একটা তো আয়তন থাকে, সেই আয়তনে কি থাকে, জলটা ভরা থাকে। তাহলে আয়তনটা জানতে হবে, জলের বোতলের আয়তনের মানটা, আয়তনটা কতটুকু তার একটা মান আছে। আর যে জলটা আমি ভরাচ্ছি, কি বললাম, বোঝা গেল? মানে জলের ঘনত্বটা জানতে হবে, এই জলের ঘনত্ব নয়, জলের ভরটা জানতে হবে। কি বললাম, বোঝা গেল? জলের বোতলে তো আমরা জল ভরি, তাহলে বোতলের আয়তনটা জানতে হবে, আয়তনটা কত, আর জলের ভরটা জানতে হবে। সেই দুটো নিয়েই আমরা কি হবে, ঘনত্বটা তৈরি হবে। কি বললাম, বোঝা গেল? তাহলে ঘনত্ব মানে কি, ভর বাই, ঘনত্ব মানে কি বললাম, ভর বাই আয়তন। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ, তাহলে আয়তনের জায়গায় আমরা কি লিখতে পারি, এই আয়তনের জায়গায় আমরা কি লিখতে পারি, আয়তনের জায়গায় কি লিখতে পারি, দৈর্ঘ্যের কিউব। আয়তনের জায়গায় কি লিখতে পারি, তাহলে যদি বলে ঘনত্বের এসআই একক কি হবে, তাহলে কি করব, ঘনত্বের একক তো বের করতে, ঘনত্বের এসআই একক, দেখ ঘনত্বটা একটা কি লব্ধ রাশি, তাই তো, ঘনত্ব একটা কি লব্ধ রাশি। লব্ধ রাশি কেন বললাম, কারণ ঘনত্বটা ভর, দৈর্ঘ্য, এইগুলো একটা হচ্ছে মৌলিক রাশি। ভর, দৈর্ঘ্য, ভর একটা মৌলিক রাশি, দৈর্ঘ্য একটা মৌলিক রাশি। কি বললাম, বোঝা গেল? তাহলে লব্ধ রাশিগুলো মৌলিক রাশি নিয়েই তৈরি হয়, মৌলিক রাশিগুলোর সাহায্যে লব্ধ রাশিগুলো তৈরি হয়। কি বললাম, বোঝা গেল? তাহলে ঘনত্বের এসআই একক বের করতে গেলে ভরের এসআই একক জানতে হবে। তাহলে ভরের এসআই একক কি, কেজি, সিজিএস একক গ্রাম। তার মানে উপরে কি হবে কেজি, আর নিচে কি হবে, দৈর্ঘ্যের এসআই একক কি মিটার কিউব। দৈর্ঘ্যের এসআই একক কি, কি বললাম, বোঝা গেল? তার মানে ঘনত্বের এসআই একক হবে কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে ঘনত্বের এসআই একক। আর সিজিএস একক কি হবে, সিজিএস একক কি হবে, ভরের সিজিএস একক কি, ভরের সিজিএস একক গ্রাম। আর সিজিএস একক, এই সরি, ভরের সিজিএস একক হচ্ছে গ্রাম। আর এই যে আয়তনের সিজিএস একক কি হবে, সেন্টিমিটার কিউব। তার মানে উপরে কি হবে গ্রাম, আর নিচে সেন্টিমিটার কিউব। তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটাই হচ্ছে, এটা হলো ভরের এই ঘনত্বের সিজিএস একক, গ্রাম পার সেন্টিমিটার কিউব। কি বললাম, বোঝা গেল? কি করে হচ্ছে বুঝতে পারছিস? ঘনত্ব মানে তোকে এই গঠনটা তোকে মনে রাখতে হবে। ঘনত্ব মানে ভর বাই আয়তন, আয়তনের জায়গায় মনে রাখবি দৈর্ঘ্যের কিউব। তাহলে ভর আর দৈর্ঘ্য, ভর আর দৈর্ঘ্যের কিউব, এই দুটো নিয়েই ঘনত্বটা তৈরি হবে। তাহলে ভরের এসআই একক, তাহলে ঘনত্বের এসআই একক বের করতে গেলে ভরের এসআই একক লাগবে,
দৈর্ঘ্যের এসআই একক লাগবে। বলে ভরের এসআই একক কি কেজি, দৈর্ঘ্যের এসআই একক কি মিটার কিউব। এই দৈর্ঘ্যের এসআই একক কি মিটার, কিন্তু এখানে কি আছে কিউব আছে মানে কি মিটার কিউব হয়ে যাবে, তার মানে কেজি পার মিটার কিউব। সিজিএস একক কি হবে গ্রাম পার সেন্টিমিটার কিউব। কি বললাম বোঝা গেল? তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই তোরা কি গল্প করতে এসছিস? হ্যাঁ, একটা পড়া জিজ্ঞাসা করলে তো পারিস না। কি পড়ছিস তাহলে? হ্যাঁ, কান ধরে বাইরে বের করে দেবো। শুনতে পাই না। কানের মধ্যে যেন তুলো দেওয়া আছে, শুনতে পাচ্ছে না। দেখ ওখানে একটা জিনিস দেখে নে, ওই যে লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেলসিয়াস বা 277 কেলভিন উষ্ণতার উল্লেখ থাকে কেন? লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেলসিয়াস বা 277 কেলভিন উষ্ণতার উল্লেখ থাকে কেন? একটু শুনে নিবি এই জায়গাটা। দেখ 4 ডিগ্রি সেলসিয়াস জলের ব্যতিক্রান্ত প্রসারণ শুনেছিলিস? এখন জানিস না তাই তো? তাহলে এটা মনে রাখবি 4 ডিগ্রি সেলসিয়াস মানে সেলসিয়াস স্কেলের ভ্যালু, আর 277 কেলভিনটা কেলভিন স্কেলের ভ্যালু, তাই তো? কি বললাম বোঝা গেল? 4 ডিগ্রি সেলসিয়াস বা 277 কেলভিন উষ্ণতায় জলের ঘনত্বটা কি হয় সব থেকে বেশি হয়। কি বললাম বোঝা গেল? যার ঘনত্ব যত বেশি হবে তার আয়তন সব তত কম হবে। হ্যাঁ, দেখ ঘনত্ব আর আয়তন, ঘনত্ব সমান সমান কি ভর বাই আয়তন। ঘনত্ব আর আয়তন পরস্পর মনে রাখবি ব্যস্ত সম্পর্ক, বিপরীত সম্পর্ক। ঘনত্ব যার যত বেশি হবে আয়তন তার তত কম হবে। যেমন মনে কর কঠিন, ঘনত্বটাকে আমরা সচরাচর এমনি সচরাচর আমরা কি বলি ঘন বলি না, মানে কি ওটাই কি ঘনত্ব। কি বললাম? যেমন কঠিন পদার্থের ঘনত্ব সব থেকে বেশি, ওই জন্য কঠিন পদার্থের আয়তন সব থেকে কম। যার ঘনত্ব যত বেশি হবে তার আয়তন তত কম হবে, ব্যস্ত সম্পর্ক। তাহলে কঠিন পদার্থের ঘনত্ব সব থেকে বেশি, ওই জন্য কঠিন পদার্থের আয়তন সব থেকে কম। তাহলে কঠিনের পরে ঘনত্ব গ্যাসীয় পদার্থের যদি আমি ধরি, গ্যাসীয় পদার্থের ঘনত্ব সব থেকে কম, ওই জন্য গ্যাসীয় পদার্থের আয়তন সব থেকে বেশি। এখানে এইটা অন্তত মনে রাখবি, ঠিক আছে, যে 4 ডিগ্রি সেলসিয়াস বা 277 কেলভিন উষ্ণতায় জলের ঘনত্বটা হচ্ছে সব থেকে বেশি হয়। কি বললাম বোঝা গেল? তাহলে ঘনত্ব বেশি হয় মানে কি আয়তন সব থেকে কি হবে কম হবে। বুঝতে পেরেছিস? ঘনত্ব বেশি হলে কি হবে আয়তন কম হবে। তাহলে ঘনত্ব সব থেকে বেশি হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বা 277 কেলভিন উষ্ণতায়, তাহলে আয়তনটা কি হচ্ছে সব থেকে কম। বোঝা গেল? কি বললাম বোঝা গেল? বুঝতে পেরেছিস? এই এবারে দেখ 1 লিটারের সংজ্ঞায় আমরা কি জেনেছিলাম, যে 4 ডিগ্রি সেলসিয়াস বা 277 কেলভিন উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তনকেই আমরা কি বলবো, 1 কেজি বিশুদ্ধ জলের ভরটাকেই আমরা কি বলি 1 কেজি বলি, তাই তো? তাহলে এখানে একটা জিনিস মনে রাখবি, 4 ডিগ্রি সেলসিয়াস বা 277 কেলভিন উষ্ণতা থেকে বেশি যখন হয়ে যাবে উষ্ণতা, বা উষ্ণতা যখন কম হয়ে যাবে তখন কি হবে ঘনত্ব কি হয়ে যাবে কমে যাবে। কি বললাম 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বা 277 কেলভিন উষ্ণতায় ঘনত্বটা সব থেকে বেশি, ওর থেকে বেশি উষ্ণতা বা ওর থেকে উষ্ণতার ভ্যালু যদি কমে যায় তাহলে ঘনত্বটা কি হয়ে যাবে কমে যাবে। তাহলে ঘনত্ব কমে যাবে মানে কি আয়তন কি হয়ে যাবে বেড়ে যাবে। ওই জন্য কি হয় লিটারের সংজ্ঞায় কি হয় 4 ডিগ্রি সেলসিয়াস বা 277 কেলভিন
4 ডিগ্রি সেলসিয়াস বা 277 কেলভিন উষ্ণতার উল্লেখ থাকে। কি বললাম বোঝা গেল? বোঝা গেল নাকি? হ্যাঁ, এই লিটারের সঙ্গে কেন 4 ডিগ্রি সেলসিয়াস বা 277 কেলভিন উষ্ণতার উল্লেখ থাকে বুঝতে পেরেছিস? যে ওই উষ্ণতা মানে 4 ডিগ্রি থেকে বা 277 কেলভিনের থেকে যদি বেশি হয়ে যায় উষ্ণতা বা কম যদি হয়ে যায়, তাহলে ঘনত্ব কি হয়ে যাবে? কমে যাবে। একমাত্র 4 ডিগ্রি সেলসিয়াস বা 277 কেলভিন উষ্ণতায় ঘনত্বটা সব থেকে কি হবে? বেশি হবে। তাহলে ঘনত্ব সব থেকে বেশি মানে আয়তন সব থেকে কম। কি বললাম? আর ওর থেকে বেশি বা কম উষ্ণতার ক্ষেত্রে ঘনত্ব কি হবে? কমে যাবে, মানে আয়তন কি হয়ে যাবে? বেড়ে যাবে। ওই জন্য কি হয়, লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেলসিয়াস বা 277 কেলভিন উষ্ণতার উল্লেখ থাকে। কি বললাম বোঝা গেল? এবার ওই বিভিন্ন মাপের একক, বিভিন্ন মাপের একক, ঠিক আছে? এই বিভিন্ন মাপের এককের মধ্যে এই যে বক্সের মধ্যে যে অতি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপের একক সমূহ, অতি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপের যেসব এককগুলো, ঠিক আছে, অতি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপের যেসব একক, সেই এককগুলোর নাম কি আছে? মাইক্রন, ন্যানোমিটার। তাহলে প্রত্যেকটা সিম্বলও মনে রাখবি। মাইক্রনের একক, মাইক্রনের ওই যে সিম্বল মানে কি? প্রতীক, ঠিক আছে? তাহলে মাইক্রনের প্রতীক কি আছে? মিউ, ঠিক আছে? ন্যানোমিটার, অ্যাংস্ট্রম, পিকোমিটার, এক্স একক, আর এটা হচ্ছে ফার্মি, ঠিক আছে? তাহলে এইগুলো, এই এককগুলো কিসের ক্ষেত্রে বা কোন রাশির পরিমাপের ক্ষেত্রে? অতি ক্ষুদ্র দৈর্ঘ্য, অতি ক্ষুদ্র দৈর্ঘ্য, এগুলো সব কি? দৈর্ঘ্যের একক, ঠিক আছে? এই এককগুলো হচ্ছে এই এককগুলো হচ্ছে সব দৈর্ঘ্যের একক। অতি ক্ষুদ্র দৈর্ঘ্য মাপের জন্য এই এককগুলো ব্যবহার করা হবে। অতি ক্ষুদ্র দৈর্ঘ্য মাপার জন্য এই এককগুলো ব্যবহার করা হবে। বোঝা গেল? এগুলো প্রত্যেকটা হচ্ছে কি? দৈর্ঘ্যের একক, কিন্তু অতি ক্ষুদ্র দৈর্ঘ্য মাপার জন্য এই এককগুলো আমরা ব্যবহার করব। বোঝা গেল? এবারে দেখ এই এককগুলো কি কি, কোন কোন দৈর্ঘ্য পরিমাপ করার জন্য ব্যবহার করবো। এই যে ব্যবহারের মধ্যে দেওয়া আছে, মাইক্রনটা হচ্ছে আণুবীক্ষণিক বস্তুর আকার পরিমাপের, মানে যেগুলো আমরা চোখে দেখতে পারবো না, এই আণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে দেখা হয়। কি বললাম বোঝা গেল? মাইক্রোস্কোপের সাহায্যে যেসব বস্তুকে দেখা হয়, বোঝা গেল? তাহলে সেই সব বস্তুর দৈর্ঘ্য মাপার জন্য আমরা কি ব্যবহার করব? মাইক্রন। তাহলে প্রত্যেকটা একক কাদের পরিমাপ করতে ব্যবহার করা হচ্ছে? কি বললাম বোঝা গেল? প্রত্যেকটা এককের ব্যবহারগুলো মনে রাখতে হবে, যে ওই এককটা কার কি পরিমাপ করতে ব্যবহার করা হচ্ছে। কি বললাম বোঝা গেল? আর এই যে সম্পর্ক যেটা দেওয়া আছে, 1 মাইক্রন সমান সমান কত মিটার? 10⁻⁶ মিটার। কি বললাম বোঝা গেল? এই ওখানে তাহলে যে কটা একক দেওয়া আছে, তাহলে প্রত্যেকটা কিসে পরিণত করেছে? মিটারে পরিণত করেছে। 1 মাইক্রন সমান সমান 10⁻⁶ মিটার, 1 ন্যানোমিটার সমান সমান 10⁻⁹ মিটার, ঠিক আছে? এই বুঝতে পারছিস সবাই? সব থেকে ছোট যে দৈর্ঘ্য, সব থেকে ছোট, প্রত্যেকটা কি? অতি ক্ষুদ্র দৈর্ঘ্য মাপার জন্য ব্যবহার করে, কিন্তু তার থেকে ওদের মধ্যে সব থেকে কোন এককটা সব থেকে ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করার জন্য ব্যবহার করা হবে? সেটা হচ্ছে কোনটা বলতো? ফার্মি। মনে রাখবি, সব থেকে ক্ষুদ্র, ওই হ্যাঁ, সব থেকে ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করা, অতি ক্ষুদ্র দৈর্ঘ্য, ওই প্রত্যেকটা এককই অতি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করার জন্য, কিন্তু ওদের মধ্যে আবার সব থেকে ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করার জন্য যে এককটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে ফার্মি। কি বললাম বোঝা গেল? বোঝা গেল নাকি? এই বুঝতে পেরেছি সেই পর্যন্ত? তাহলে এই এককগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে কি? দৈর্ঘ্যের একক, মানে অতি ক্ষুদ্র দৈর্ঘ্য মাপার জন্য এই এককগুলো ব্যবহার করা হবে। ওদের মধ্যে সব থেকে কম যে মানে দৈর্ঘ্য মাপার জন্য যে এককটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে ফার্মি। কি বললাম বোঝা গেল?
তাহলে যদি পরীক্ষার সময় যদি বলে যে অতি ক্ষুদ্র দৈর্ঘ্য মাপার জন্য, দৈর্ঘ্য পরিমাপ করার জন্য কোন একক ব্যবহার করব, সেটা হচ্ছে, কিংবা যদি এরকম বলতে পারে পরমাণুর কেন্দ্রকের ব্যাস পরিমাপ করার জন্য, কেন্দ্রক মানে যেটাকে আমরা কি বলি, বা কেন্দ্রককে আবার কি বলতে পারি, কেন্দ্রককে কি বলতে পারি, নিউক্লিয়াস বলি। ঠিক আছে, পরমাণুর মধ্যে সেন্টারে কে থাকে, নিউক্লিয়াস থাকে। তো নিউক্লিয়াসটাকে আবার কি বলা হয়, কেন্দ্রক। কি বললাম, বোঝা গেল? তাহলে পরমাণুর কেন্দ্রকের ব্যাস পরিমাপ করার জন্য যে এককটা ব্যবহার করবো সেটা হচ্ছে ফার্মি। কি বললাম, বোঝা গেল? এই তারপরে অতি বৃহৎ দৈর্ঘ্য মাপার জন্য যে এককটা ব্যবহার করব, অতি বৃহৎ দৈর্ঘ্য মাপার জন্য যেসব এককগুলো ব্যবহার করবো সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, আলোকবর্ষ, আর একটা হচ্ছে কি পারসেক। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ, তাহলে অতি বৃহৎ দৈর্ঘ্য মাপার জন্য, অতি বৃহৎ দৈর্ঘ্য মাপার জন্য যেসব এককগুলো ব্যবহার করবো সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, আলোকবর্ষ, আর কি পারসেক। এবার ওদের মধ্যে সব থেকে বড় কোনটা, সেটা হচ্ছে কি পারসেক। কি বললাম, বোঝা গেল? ওদের মধ্যে সব থেকে বড় হচ্ছে পারসেক। এইগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে অতি ক্ষুদ্র দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে যেসব এককগুলো ব্যবহার করছি সেখানে সব থেকে ক্ষুদ্র সেটা হচ্ছে কি ফার্মি, আর এখানে সবার থেকে বড় যেটা সেটা হচ্ছে পারসেক। তারপরে অতি ক্ষুদ্র ভর মাপার এককের মধ্যে সংজ্ঞা, সম্পর্ক, ব্যবহার। এই অতি ক্ষুদ্র ভর মাপার এককের মধ্যে সংজ্ঞা, সম্পর্ক, ব্যবহার। ভর মাপার বৃহৎ এককের মধ্যে সৌরভর, চন্দ্রশেখর সীমা, এগুলো করে রাখবি। আর ব্যবহারটা, এই ভর মাপার অতি বৃহৎ এককের মধ্যে, ভর মাপার এই এত কথা বললে কি করে হবে, ভর মাপার অতি বৃহৎ এককের মধ্যে সৌরভর, চন্দ্রশেখর সীমা, এইগুলো করে রাখবি। আর ব্যবহার পর্যন্ত, এই যে ব্যবহার পর্যন্ত, মাত্রার আগে পর্যন্ত পড়া থাকবে। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।